हेलो सो आज के टॉपिक measuring unknown resistance using a meter bridge. Meter bridge is an instrument which is used in laboratory extensively for measurement of unknown resistance to a very precise value. There are other methods, other instruments, but this is quite easy to comprehend. Its basic principle lies on Wheatstone bridge. Wheatstone bridge আমরা অলরেডি পড়ে নিয়েছি। সো আজকে আমরা দেখব কিভাবে একটা Wheatstone bridge প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আমরা মিটার ব্রিজ ইনস্ট্রুমেন্টটা বুঝতে পারি আর সেখান থেকে একটা আননোন রেজিস্ট্যান্স মেজার করতে পারি। প্রথম কথা হচ্ছে এখানে মিটার ব্রিজ নাম কেন? বিকজ its main constituent is wire which is 1 meter, that is 100 centimeter long. এটাতে একটা স্কেল লাগানো থাকে, এখানে স্কেলটা লিস্ট কাউন্ট হয় 1 মিলিমিটার লিস্ট কাউন্ট, এবং তার মানে ওই স্কেলটাতে মিনিমাম ভ্যালু মাপা যায় 1 মিলিমিটার। All these informations will be useful if you do your joint. Generally boards এ খুব শক্ত অঙ্ক এখান থেকে আসে না, মেইনলি ডেটা বসিয়ে উত্তর মিলে যাবে, ফর্মুলার উত্তর মিলে যাবে, এরকমই অঙ্ক আসে। এই যে ওয়্যারটা, এবি ওয়্যারটা, এটাই সার্কিটের মেইন কনস্টিটিউয়েন্ট। এটাকেই মিটার ব্রিজ বলা হয়, এটাকেই মিটার ব্রিজ বলা হয়। তো এটার লেন্থ 1 মিটার হয়, আমরা বলেছি। এটা তৈরি হয় একটা হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়াল দিয়ে। হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়াল, হাই রেজিস্টিভিটি। এবং তার মানে কি? তার মানে হচ্ছে এই ওয়্যারটার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, এটাতে কিন্তু অ্যাপ্রিশিয়েবল পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। যে জন্য দেখা যাচ্ছে যে এই এন্ডটাকে যখন কারেন্ট ফ্লো করবে, আমরা সার্কিটে ব্যাটারি লাগিয়েছি, দেয়ার শুড বি আ সুইচ হিয়ার। আমরা যখন সার্কিটে ব্যাটারি লাগিয়েছি তখন কিন্তু এই পয়েন্টটাকে এ বললেও একটা তার বরাবর সব পয়েন্ট সেম, সেই প্রিন্সিপাল এখানে অ্যাপ্লাই হবে না। এইখানে যে ওয়্যারগুলো আছে সেখানে কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটাও এ, এই পয়েন্টটা বি হলে এই পয়েন্টটাও বি, এই পয়েন্টটাও বি, এই পয়েন্টটাও এ, এগুলো কিন্তু অ্যাপ্লাই হয়েছে। কিন্তু এখানে কিন্তু এটা এ হলেও এটা কিন্তু বি, বিকজ এটার রেজিস্ট্যান্স ভেরি হাই এন্ড देयर ইজ আ পোটেনশিয়াল ডিফারেন্স। দুই নম্বর হচ্ছে এটাকে এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো উচিত যেটা টেম্পারেচারের সঙ্গে রেজিস্ট্যান্স ভ্যারি করবে, বিকজ এক্সপেরিমেন্ট করার সময় এটার মধ্যে দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো হবে। যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে, এটার কিন্তু হিটিং এফেক্ট হবে, এবং হিটিং এফেক্টে টেম্পারেচার যদি চেঞ্জ হয়, সার্কিটে কিন্তু রিডিং এর প্রবলেম চলে আসবে। সো তার মানে টেম্পারেচার কোএফিশিয়েন্ট that is alpha, that must be very low, এবং যে জন্য এটা মেইনলি তৈরি হয় কিন্তু অ্যালয় দিয়ে। এটা মেইনলি তৈরি হয় কিন্তু অ্যালয় দিয়ে, যাতে এটার অ্যালয়ের আমরা জানি যে রেজিস্টিভিটি খুব বেশি হয়। there are some alloys obviously যেটা রেজিস্টিভিটি কিন্তু ভেরি হাই, আর যেটা রেজিস্ট্যান্স কিন্তু টেম্পারেচারের সঙ্গে প্রায় ভ্যারি করে না। আমি বই দেখলাম, এটাতে you can use constant ton, ম্যাঙ্গানিজ, এগুলো কিন্তু ইউজ করা যায়। ওকে, সো দিস ইজ এবি ওয়্যার। এরপর সার্কিটে কি হয়, এটা একটা ব্যাটারি সুইচ দিয়ে কানেক্ট আছে, সেটা নিয়ে তো অসুবিধা নেই। দিস ব্যাটারি ক্রিয়েটস আ কারেন্ট ইন দ্য সার্কিট, এখানে একটা পোটেনশিয়াল ড্রপ তৈরি হয়। আর এই পয়েন্টটা থেকে এগুলো অ্যাকচুয়ালি থিক কপার প্লেট থাকে। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি থিক কপার প্লেট থাকে। কেন থিক কপার প্লেট দেওয়া হয় না? যাতে এই পার্টগুলোর রেজিস্ট্যান্স কিন্তু ভীষণই কম হয়। নরমাল কন্ডাক্টিং ওয়্যারের থেকেও কিন্তু ওগুলোর রেজিস্ট্যান্স অনেক কম হয়। ওকে, এই দিকেও তাই আর এদিকেও কিন্তু তাই। ওকে, এখানেও কিন্তু তাই। এই জায়গাটা আমি বলছি। সো এই পয়েন্টটা যদি এ হয়, তাহলে এটাও এ। এর পরে এখানে একটা গ্যাপ থাকে, যে গ্যাপে ইউ ক্যান insert resistance. রেজিস্ট্যান্সটা মেইনলি রেজিস্ট্যান্স বক্স
হিসেবে ইনসার্ট করা হয় রেজিস্ট্যান্স বক্সে। উই নো ওখানে কিজ থাকে, রেজিস্ট্যান্স বক্সের কিছু ফান্ডা থাকে যেটা আমি ক্লাসে পরে ডিসকাস করে দেবো, যখন প্র্যাকটিক্যাল হবে তখন আরো ভালো বোঝা যাবে। রেজিস্ট্যান্স বক্স থাকে, রেজিস্ট্যান্স বক্সগুলো রেজিস্ট্যান্স ইনসার্ট করে বা তুলে নিয়ে, কি গুলোকে ইনসার্ট করে বা তুলে নিয়ে ওখানে আমাদের ডিজায়ার্ড ভ্যালু অফ রেজিস্ট্যান্স কিন্তু ইনসার্ট করা যায়। ওকে, সো এটা একটা নোন রেজিস্ট্যান্স এই জন্য। তারপরে আবার একটা থিক কপার প্লেট থাকে এন্ড देयर इज अनदर গ্যাপ যেখানে একটা আননোন রেজিস্টার লাগানো। এই আননোন রেজিস্ট্যান্সটার ভ্যালু কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে এন্ড দিস ইজ ফাইনালি ইওর সার্কিট। সো এবার অনেকেরই মনে হতে পারে যে স্যার এখানে কিভাবে গ্যালভানোমিটার হলো? এখানে তো গ্যালভানোমিটারের তো দুটো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, আপনি আর আর এক্স দেখেছেন, ঠিক আছে, কিভাবে দেখে নি? এই যে ব্যাটারি, এই যে ব্যাটারির এখানে একটা কি আছে, ব্যাটারি এটা এ থেকে এখানে এসেছে, ভেরি গুড স্যার, এখানে এসেছে, এখানে আসার পর দুটো ভাগে ব্রাঞ্চ আউট হয়েছে, দুটো ভাগে স্যার ব্রাঞ্চ আউট হয়েছে, একটা ভাগে আপনি আর করেছেন। ওকে স্যার, আপনি তো তলার দিকে আর করেছেন, ওকে, বাট উপরের দিকে পি কোথায়? আপনি তো জোর করে পি লিখেছেন, বাট দিস পার্ট ইজ এটা তো একটাই পার্ট অফ ইট না। হিয়ার দ্য পয়েন্ট ইজ, এই যে সি থেকে এই পয়েন্ট থেকে এইখানে একটা গ্যালভানোমিটার আনা হয়েছে। এই গ্যালভানোমিটারের এন্ডটা এটা একটা মুভেবল এন্ড। ওকে, এটা একটা মুভেবল এন্ড। এই ডিটা কিন্তু শিফট করানো যায়, লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইডে এটাকে কিন্তু শিফট করানো যায়। এবং এটাকে যখন দুদিকে শিফট করানো হবে, এটা যে পয়েন্টে মিট করবে a টু দ্যাট পয়েন্ট, দ্যাট ইজ AD, AD এর রেজিস্ট্যান্স কে আমরা P বলবো। AD রেজিস্ট্যান্স কে আমরা P বলবো এন্ড দ্যাট দেন ইউ মাস্ট রিমেম্বার AD পার্টের রেজিস্ট্যান্স কিন্তু ভ্যারিয়েবল। এটা কিন্তু আমি কোথায় জকিটাকে কানেক্ট করছি তার উপর ডিপেন্ড করছে। জকি হচ্ছে যে পার্টটা দিয়ে এটাকে মুভ করানো হয়। আমি যদি গ্র্যাজুয়ালি d টাকে 100 মার্কের দিকে নিয়ে যাই, সো AD length will increase, so resistance of P will basically increase. আমি যদি এটাকে বাঁ দিকে নিয়ে আসি, resistance of P will decrease. ওকে, সিমিলারলি D থেকে B পর্যন্ত আরেকটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি আমরা Q, সেটা কোনটা না? রিমেইনিং পার্ট অফ দা ওয়্যার। রিমেইনিং পার্ট অফ দা ওয়্যারের যে রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু বেসিক্যালি Q রেজিস্ট্যান্স। এবং যে জন্য AD রেজিস্ট্যান্স যত বাড়বে DB রেজিস্ট্যান্স কিন্তু তত কমবে। AD রেজিস্ট্যান্স যদি কমে তত কিন্তু DB রেজিস্ট্যান্স বা Q রেজিস্ট্যান্স কিন্তু বাড়বে। দিস ইজ অলসো ভ্যারিয়েবল, রাইট? সো দেখা যাক, এখানে আমরা ফার্স্টে নাল পয়েন্ট, আমাদের এখানে মেইন কাজ হচ্ছে এটা ব্যালেন্স ফ্রিস্টোন ব্রিজ কন্ডিশনে কাজ করবে। ব্যালেন্স ফ্রিস্টোন ব্রিজ মানে যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে আমরা কারেন্ট যাচ্ছে না কি করে বুঝবো? না, প্রথমে এই ডি পয়েন্টটাকে একদম এ তে কানেক্ট করিয়ে দে। ডি পয়েন্টটাকে যদি এ তে কানেক্ট করিয়ে দিস, তার মানে দেখ এখান থেকে যখন কারেন্ট আসছে, কারেন্টটা গ্যালভানোমিটারের এটা একটাই রেজিস্ট্যান্স হয়ে গেছে। তখন দিস AB একটাই রেজিস্ট্যান্স, কারণ D টা তো ডাইরেক্টলি A তে কানেক্ট হয়ে গেছে। সো তার মানে কারেন্ট ঢুকে এদিকে যাবে, গ্যালভানোমিটারের মধ্যে এদিকে ঘুরে আসবে আর এখানে ঘুরে আসবে। সো তার মানে গ্যালভানোমিটারটার মধ্যে এরকম ভাবে কারেন্ট ঘুরলো। আবার উল্টো দিকে তুই যদি এটাকে B তে লাগিয়ে দিস, এখানে লাগিয়ে দিস, তাহলে কি হচ্ছে দেখ, এখান দিয়ে কারেন্ট ঢুকলো, তখন কিন্তু গ্যালভানোমিটারটাকে পাচ্ছে না, A থেকে ঢুকে গ্যালভানোমিটারটাকে পাচ্ছে না, কারেন্টটা এখানে চলে এলো, আরেকটা পার্ট এখানে এলো, এটা এসে সি থেকে এসে এবার দুভাগে ব্রেকআপ হবে। তাই বোঝা যাচ্ছে আমি কি বলছি? আমি কিন্তু এই পার্টটাকে এখানে লাগিয়ে দিয়েছি এবং তার মানে তখন কিন্তু সার্কিটের মধ্যে কারেন্ট উল্টো দিকে ঘুরবে। ওকে, মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আগের দিকে কারেন্ট যেদিকে গিয়েছিল এটা কিন্তু তার উল্টো দিকে ঘুরবে। জিনিসটা বোঝা গেছে কি বললাম? আগেরবার এইবারে এরকম যাচ্ছে, আগেরবার কিন্তু গেছিল এরকম। গ্যালভানোমিটারের মধ্যে দুবার দুদিকে কারেন্টটা ঘুরলো। সো তার মানে গ্যালভানোমিটারের যে কাঁটাটা আছে, গ্যালভানোমিটারে বেসিক্যালি একটা এরকম ডায়াল থাকে, গ্যালভানোমিটারে একটা ডায়াল থাকে, এখানে একটা কাঁটা থাকে, কারেন্ট পাস করালে কাঁটাটা কিন্তু আইদার এদিকে অথবা এদিকে শিফট করে যায়। সো তার মানে আমি যখন একবার A তে ঠেকাবো, কাঁটাটা যদি বাঁদিকে ঘোরে, আমি যদি পরের বার B তে ঠেকাই, কাঁটাটা কিন্তু ডান দিকে ঘুরবে, রাইট?
সো তার মানে এর থেকে বোঝা যাচ্ছে কি মাঝখানে কোথাও নাল পয়েন্ট আছে, কারণ কোনো একটা জায়গায় টাচ করালে ওটা কিন্তু জিরো ডিফ্লেকশন হবে। জিরো ডিফ্লেকশন র্যান্ডমলি টাচ করানোই যায়, বাট দ্য রুল শুড বি প্রথমে 50 তে টাচ করাবি। মনে কর তোর ডেটা হচ্ছে 40 তে সেন্টিমিটারে মনে কর নাল, তুই প্রথমে 50 তে টাচ করা, আগে তুই কিন্তু 0 তে টাচ করে নিয়েছিস, 0 তে লেফট রাইট, 0 তে লেফট, 100 এ তুই দেখিয়ে নিয়েছিস টাচ করে রাইট। তুই যখন 50 তে টাচ করবি তুই কত দেখবি কোন দিকে ডিফ্লেকশন, রাইট। তুই এবারে ঠিক আছে হাফে রাইট টাচ করা, তার মানে 25 এ তুই কি দেখবি লেফট, বিকজ 40 থেকে কম। এবার 25 টু 50, এবার এটা করলে তুই খুব তাড়াতাড়ি ডেটা পেয়ে যাবি। তুই যদি 0 থেকে 5 10 15 20 30 40 করে বাড়াতে থাকিস তখন কিন্তু অনেক বেশি ডেটা নিতে হবে। এটা হাফ রিডিংস নিলে কিন্তু অনেক ফাস্টার ডেটা পাওয়া যায়। 25 এর পর মনে কর 25 বা 50 এর মাঝামাঝি 37.5 অত হওয়ার দরকার নেই, ইউ টেক 35 এও দেখবি স্লাইটলি লেফট, সো তারপরে তুই 40 নে এন্ড ইউ উইল গেট ইওর ডেটা। ওকে, পরীক্ষায় ডেটা নিতে হলে আমার মনে হয় এইভাবে নিলে অনেক ফাস্টার ডেটা পাওয়া যায়। সো ওকে, তুই তাহলে এরপরে মনে কর এরকম ভাবে নাল পয়েন্ট অ্যাচিভ করে নিয়েছিস। নাল পয়েন্ট মানে গ্যালভানোমিটার ইজ শোয়িং নো ডিফ্লেকশন। সো ইফ দ্য গ্যালভানোমিটার শোজ নো ডিফ্লেকশন, হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল কি বলছে? In this situation at null point P by Q must be equal to R by X, right? So X এর ভ্যালু কত হবে? This is Q by P times R. Q এর ভ্যালু কত? That is resistance dB divided by P এর ভ্যালু কত? Resistance basically AD times R. R কিন্তু আমাদের known. Now resistance dB কি? আমরা তারটা পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স ধরে নেই ল্যাম্ডা, এই এটাকে আর ড্যাশ লিখছি, পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স হচ্ছে ল্যাম্ডা। সো আর ডিবি কত? ডিবি লেন্থের রেজিস্ট্যান্স কত? ডিবি লেন্থের রেজিস্ট্যান্স হচ্ছে পার ইউনিট লেন্থের ল্যাম্ডা, তাহলে এই লেন্থটা কত? দিস ইজ, এখানে এটা যদি এল মার্কিং হয়, সো দিস ইজ এল, 0 to this is L, and therefore this is 100 minus L, right? So lambda, this is degree, is basically 100 minus L divided by AD. AD value কত? AD হচ্ছে basically lambda into L times R. So lambda gets cancelled and you get your X equal to R times 100 minus L divided by L. And this is your working formula for a meter bridge. Enders. এই meter bridge এ একটা স্পেসিফিক টাইপের এরর হয় which is called end error. End error না, এই পুরো ব্রিজ প্রিন্সিপালটা দাঁড়িয়ে ছিল আমরা যেটা দেখিয়েছিলাম হুইটস্টোন ব্রিজের উপর, এবং সেখানে আমরা কিন্তু ভেবে দেখ শুধু এইটুকু রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা which is P, এই রেজিস্ট্যান্সটা এটাকে X বলছিলাম আর এটা Q, এইগুলোর কিন্তু আমরা শুধুমাত্র ভ্যালু নিয়েছি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি কয়েকটা ভ্যালু মিস করে গেছি। কিসের ভ্যালু? না, প্রথম কথা এটা কপার প্লেট লাগিয়েছিলাম, এটা রেজিস্ট্যান্স কোয়াইট লেস, বাট স্টিল এটা কিছু রেজিস্ট্যান্স আছে, এখানে কিছু রেজিস্ট্যান্স আছে, এখানে কিছু রেজিস্ট্যান্স আছে, এই কানেক্টিং ওয়্যার গুলো এগুলোর রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স গুলোর কিন্তু আমরা ভ্যালু নিই। এই কানেক্টিং ওয়্যারটার রেজিস্ট্যান্স লাগছে না বিকজ দে আর নট পার্ট অফ দ্য হুইটস্টোন ব্রিজ, কিন্তু বাদবাকি এইখানে প্লাস। এবার ধর তুই তারটাকে যখন তুই রিয়েল সার্কিটে যখন তুই কোনো জাংশনে জড়াবি, আমরা একটা ওয়েন্ডিংস করি, সো সেই ওয়েন্ডিংস গুলোতে এবার ধর মরচে পড়তে পারে। সো এরকম ভাবে পুরো সার্কিটে কিন্তু নানা জায়গায়, মানে এই যে জায়গাগুলোকে আমি শেডেড করছি, ইনফ্যাক্ট এই জাংশনগুলোয়, এই সমস্ত জাংশনগুলোয় কিন্তু কিছু হলেও রেজিস্ট্যান্স ইন্ট্রোডিউস হতে পারে। নতুন হুইটস্টোন ব্রিজে জেনারেলি খুব বেশি এরর থাকে না, কিন্তু একটু পুরনো হলে এরর কিন্তু ইন্ট্রোডিউস হয়।
সো এই এররটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ আ বিউটিফুল ওয়ে। আমরা ধরে নিই পুরোটা আইডিয়াল, কোথাও কোনো রেজিস্ট্যান্স নেই, শুধু এই তারটা তো এত অবধি ছিল, দিস ইজ ইওর জিরো মান, এরপরে এক্সট্রা খানিকটা রেজিস্ট্যান্স এই ব্লু এন্ডটা একদিকে ইনসার্টেড আছে, আর এইখানেও সিমিলারলি বাকিটায় আর কোনো রেজিস্ট্যান্স নেই, কিন্তু খানিকটা এক্সট্রা রেজিস্ট্যান্স এই ব্লু এন্ডটায় কিন্তু ইনসার্টেড আছে। বোঝা গেল আমি কি বললাম? পুরো পার্টের যে এরোনিয়াস রেজিস্ট্যান্স গুলোকে, সেগুলোকে আমরা এন্ডে জিরোর বাঁ দিকে আর 100 ডান দিকে দুটো রেজিস্ট্যান্স হিসেবে অ্যাজিউম করে নিলাম, রাইট? আর এটা অ্যাজিউম করা কি হলো, দেখ অ্যাকচুয়ালি কিন্তু আমাদের তারটার এখানে কানেকশন জিরো, কিন্তু তার মানে আমরা যখন এই লেন্থটা মাপছি, আমার এই লেন্থটা কত মাপা উচিত, এটা যদি L হয়, L1 ধরছি, then this here actually total resistance introduced is L plus resistance of this blue part, resistance of this blue part. So এই আমার টোটাল রেজিস্ট্যান্সটা কিন্তু খানিকটা বেড়ে গেল, and that is due to extra resistance inserted in the left part of the circuit. Similarly B part এও খানিকটা কিন্তু extra resistance insert হবে, আর এই জন্য এন্ড এরর সব সময় কিন্তু প্লাস হয়। তুই যদি বলিস আমি এদিকের ডেটা কত নেব, তখন তুই এন্ড এরর ইন্ট্রোডিউস করলে এদিকে যেমন 100 L1 হচ্ছিল, তার সঙ্গে কিন্তু অ্যাড করবি বিটা, এদিকে L1 এর সঙ্গে কিন্তু অ্যাড করবি তুই আলফা, দুটো দিকেই কিন্তু অ্যাড হবে, কোথাও কিন্তু এটা কিন্তু 100 L1 প্লাস আলফা হবে না। ওকে, L1 এত অবধি, সো 100 L1 এত অবধি, দিস ইজ এক্সট্রা। প্লিজ চেক দিস ওয়ান আউট ভেরি ক্লিয়ারলি, যে এখানে এন্ড এরর কিন্তু সব সময় অ্যাডিশন হচ্ছে। সো এরপরে আমরা কি করব, নাল পয়েন্ট তো অবভিয়াসলি খুঁজতে হবে, এখানে আমরা দুটোই নোন রেজিস্ট্যান্স লাগাবো, one is R1 and another is R2. So what will be our balance condition, এটাকে আবার সরিয়ে সরিয়ে ব্যালেন্স কন্ডিশন আনবো, L1 এ ব্যালেন্স এসছে, সো ব্যালেন্স কন্ডিশন যখন আসবে আমরা কি করব, what is our equation, so P is basically L1 plus alpha, P by Q is basically 100 minus L1 plus beta, that is equal to R1 by R2. Now two unknowns are there, R1 R2 is known but alpha beta both are unknown, so we need another equation. So এটা খুব ইন্টারেস্টিং, আমরা কি করব, we will just exchange the values, and what will be, obviously if you exchange the values, null condition will change and you will get another new null point, say at L2. So for the second null condition it will be L2 plus alpha divides 100 minus L2 plus beta, which will be now R2 by R1. Now two equation you need to solve them, এখানে ফর্মুলা মুখস্থ রাখার কিছু নেই, পরীক্ষায় যদি অঙ্ক আসে তাহলে ডেটা বসিয়ে কিন্তু ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট মিটার ব্রিজ, খুব সহজ সার্কিট, প্র্যাকটিক্যালি যদি আসে ইট ইজ সাজেস্টেড অলওয়েজ গো ফর মিটার ব্রিজ, খুব ভালো ডেটা আসে।